শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা উৎপাদন তত্ত্ব শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব উৎপাদন ব্যয়। যে কোনো উৎপাদক, মানে আমরা যাদের উদ্যোক্তা বলছি, তারা উৎপাদনটা করে মূলত বাজারে বিক্রি করে লাভের আশায়। তাহলে তারা যে উৎপাদন করলো, তারা লাভ করতে গেলে সেই উৎপাদন করতে কত ব্যয় হলো সেটা হিসাব করতে হবে, এবং বাজারে বিক্রি করে কত আয় হবে, ব্যয় থেকে আয় বাদ দিয়ে পরে আমরা মুনাফা হিসাব করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় উৎপাদন ব্যয়। দেখো, উৎপাদন ব্যয় পরিমাপ করতে গেলে আমরা জানি যে উদ্যোক্তা উৎপাদন করার সময় তার বিভিন্ন উপকরণ একত্রিত করে উৎপাদনের কাজটা সংগ্রহ করে, জমি, শ্রম, মূলধন ইত্যাদি। তাহলে এই সমস্ত উপাদানগুলো কেনার জন্য তার অর্থের প্রয়োজন। তাহলে এই সমস্ত উপাদানগুলো কিনেও তার উৎপাদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে যেটা ব্যয় হয় সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। আজকে আমরা এই অধ্যায়ে এই উৎপাদন করতে গিয়ে তার কিরম ব্যয় হয়, তার ব্যয়ের বিভিন্ন বিভাগগুলো কি কি ইত্যাদি আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা যেটা বলছি সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এই ব্যয় আবার মোটামুটি কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন আর্থিক উৎপাদন ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয়, সুযোগ ব্যয় ইত্যাদি। তাহলে সবার প্রথমে আমরা হিসাব করছি আর্থিক উৎপাদন ব্যয়। একটু আগে বললাম যে উৎপাদন করতে গিয়ে উৎপাদকের যে পরিমাণ খরচ হয় সেটাকে বলা হচ্ছে আর্থিক উৎপাদন ব্যয়। উপকরণগুলো ইত্যাদি কেনার জন্য মোট যেটা খরচ করতে হয় সেটা হচ্ছে তার আর্থিক উৎপাদন ব্যয়। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে আর্থিক উৎপাদন ব্যয়টা বার করার সময় যে উৎপাদক নিজে যে সমস্ত উপকরণগুলোকে সাপ্লাই দিচ্ছে সেগুলোও কিন্তু এই ব্যয়ের মধ্যে ধরতে হবে। ঠিক আছে? তাহলে এই আর্থিক উৎপাদন ব্যয় বার করার সময় একটা জিনিস হচ্ছে সে নিজের উপকরণগুলো যেগুলো দিচ্ছে সেগুলোকে আমরা অর্থনীতির ভাষায় বলছি কি ইনপুটেড কস্ট। যেমন কোনো উৎপাদক, আমি যে জমি চাষ করছি, তাহলে জমিটা চাষ করতে আমার যে পরিমাণ খরচ হয়েছে সেখানে আমার জমি ভাড়াটাও ইনক্লুড করতে হবে। কেন? কারণ আমি যদি জমিটা চাষ না করে অন্য কাউকে ভাড়া দিতাম তাহলে আমি কিন্তু কোনো কাজ না করে সেখান থেকে ভাড়াটা পেতাম। ঠিক আছে? যেমন আমি এর আগে তোমাদের বলেছি এই ব্যাপারে যে কোনো ছুতোর মিস্ত্রি মনে করো কাঠের চেয়ার তৈরি করছে, তাহলে সে কাঠের চেয়ার তৈরি করতে গেলে কাঠ কিনতে হবে বা অন্য শ্রমিক নিয়োগ করতে হবে ইত্যাদি। সে যদি নিজেও কাজ করে সারাদিন শেষে সে কিন্তু নিজে মজুরি দিচ্ছে না, কিন্তু যখন চেয়ারটা তৈরি হলো তখন সে প্রোডাকশন কস্টটাকে হিসাব করতে গেলে সে যতদিন কাজ করেছে ওই চেয়ারটা তৈরি করার জন্য সেই মজুরিটা কিন্তু ধরতে হবে। এক, দুই, এই আর্থিক উৎপাদন ব্যয়ের মধ্যে এই উদ্যোক্তার স্বাভাবিক মুনাফাটাও কিন্তু ধরা হয়। স্বাভাবিক মুনাফা মানে আমি বলতে চাইছি যে উদ্যোক্তা যে জমি, শ্রম, মূলধন উদ্যোক্তা, তাহলে উদ্যোক্তা নিজে যে কাজ করছে তার একটা কস্টিং আছে। তাহলে এটা তার এই ব্যয়টাকেও উৎপাদন ব্যয়ের মধ্যে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে উদ্যোক্তা স্বাভাবিক মুনাফা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আর্থিক ব্যয়। দুই নম্বর আমরা বলছি কি না প্রকৃত উৎপাদন ব্যয়। এই প্রকৃত উৎপাদন ব্যয়টা এইটা মানে আমরা যদি একটু গভীরে যাই ব্যাপারটা এইরকম, যেটা অনেকটা একটা মানসিক ধারণা। কিরকম না, বলা হচ্ছে যে কোনো জমির মালিক সে জমি চাষ না করে অন্য কাউকে ভাড়া দিল, তাইলে সে নিজে ব্যাপারটাকে ভোগ না করে অন্যের উপর ছেড়ে দিল। বা মনে করো তুমি তোমার মূলধন অন্য কাউকে ধার দিলে, তাহলে সেই সময়টার জন্য তুমি মূলধনটা ভোগ করা থেকে বিরত থাকছো। তাহলে এটাকে বলা হচ্ছে যে এইটা যে কষ্টটা তুমি ভোগ করছো এটা যদি কস্টিং করা হয় এটাকে বলা হচ্ছে কি না প্রকৃত উৎপাদন ব্যয়। তাহলে এইভাবে উপকরণগুলো
ত্যাগ করার জন্য যে ব্যয়টা, সেই ব্যয়গুলোকে যদি একসাথে করি সেটাকে আমরা বলবো প্রকৃত উৎপাদন ব্যয়। 3 নম্বর আসছে সুযোগ ব্যয়। এটা খুব ইম্পর্টেন্ট। সুযোগ ব্যয় হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট হচ্ছে যে মানে কোনো উপাদানকে, মানে যে কোনো উপাদানের অল্টারনেটিভ ব্যবহার আছে, তাহলে সুযোগ ব্যয় হচ্ছে কি না, কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন হতে পারতো সেটা হচ্ছে তার সুযোগ ব্যয়। মনে করো একটা জমিতে আমি ধানও লাগাতে পারি, গমও লাগাতে পারি, তাহলে ধান উৎপাদন করতে যা খরচ হতো সেটা গম উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে সেটা, আবার যদি গম উৎপাদন করতে যা খরচ হতো সেটা হচ্ছে ধান উৎপাদনের সুযোগ ব্যয়। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো একটা জমিতে তোমার 50 মণ ধান বা 40 মণ গম উৎপাদন হয়, তাহলে সেই জমিতে মনে করো প্রত্যেক মণ ধানের দাম হচ্ছে 50 টাকা। 50 মণ ধান উৎপাদন হচ্ছে, প্রত্যেক মণ ধানের দাম হচ্ছে মনে করো 50 টাকা। আর 40 মণ গম উৎপাদন হচ্ছে, প্রত্যেক মণ গমের দাম মনে করো 40 টাকা। তাহলে এটা হচ্ছে মোট, আমি ধান উৎপাদন থেকে পাচ্ছি 2500 টাকা আর গম উৎপাদন থেকে পাচ্ছি 1600 টাকা। তার মানে আমি জমিটাতে আমি কি উৎপাদন করব যেটা থেকে আমার লাভ বেশি বা অপরচুনিটি কস্ট কম, সেইটা আমি সেই জিনিসটা আমি জমিতে উৎপাদন করব। তাহলে এখানে ধানের অপরচুনিটি কস্ট হচ্ছে এই যে গমের জন্য যেটা পাচ্ছি সেটা, আর গমের অপরচুনিটি কস্ট হচ্ছে ধানের জন্য যেটা পাচ্ছি সেটা। ঠিক আছে? তার মানে সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইলাম সেটা হলো যে কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যে উপার্জন হয় সেটা হচ্ছে তার সুযোগ ব্যয়। ঠিক আছে? বেশ, তার মানে এইটা কোথায় ব্যবহার করা হবে না, আমরা কোনো একটা উপকরণ কোথায় কাজে লাগাবো, তার মানে হচ্ছে যে সেই উপকরণটা যেখানে ব্যবহার করলে তার ম্যাক্সিমাম রিটার্ন পাবো আমরা সেই জমিতেই সেটাই ব্যবহার মানে কাজে লাগাবো। ঠিক আছে? এর জন্য অপরচুনিটি কস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বেশ, এবারে চলে আসছি আমরা এগুলো আরেকটু বিস্তারিত আলোচনার ক্ষেত্রে। সেখানে তাহলে এই যে উৎপাদন প্রকৃত ব্যয় হোক বা আর্থিক ব্যয় হোক, সেগুলো যদি এইরকম হয় যে উৎপাদন ব্যয় নির্ধারণকারী বিষয়গুলো কি কি, দেখো উৎপাদন ব্যয় নির্ধারণকারী বিষয়গুলোর ক্ষেত্রে প্রথমেই আমরা বলতে পারি যে উৎপাদন করতে গিয়ে যে সমস্ত উপকরণগুলো লাগে তার জন্য যে ব্যয় হয় সেটা উৎপাদন নির্ধারণকারী একটা ব্যয়। তার মানে উৎপাদন নির্ধারণকারী ব্যয় এক হচ্ছে উপকরণের জন্য ব্যয়। কোনো উৎপাদনে যদি বেশি পরিমাণে উপকরণ ব্যবহার করা হয় তাহলে উৎপাদনও বেশি হতে পারে, এক। দুই, উপকরণগুলো আমরা যদি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারি তাহলে উৎপাদন ব্যয় কম হবে, কিন্তু যদি দক্ষতার সঙ্গে ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু উৎপাদন ব্যয় বেশি হবে। আবার উৎপাদন ব্যয় নির্ধারণকারী বিষয় হচ্ছে টেকনোলজি মানে টেকনোলজি ব্যাপারটা কি না, যদি হায়ার টেকনোলজি ব্যবহার করা যায় তাহলে কম উপকরণ দিয়েও আমরা বেশি পরিমাণ উৎপাদন করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণকারী বিষয়গুলো। এছাড়াও আরো কতগুলো বিষয় আছে, যেমন মনে করো সরকারি নীতি, সরকারের ট্যাক্স যদি সরকার বেশি পরিমাণে, উৎপাদন ব্যয় যদি বেশি মানে কি বলে প্রোডাকশন শুল্ক যদি বেশি পরিমাণে নেয় তাহলে উৎপাদন ব্যয় বেশি হতে পারে। এছাড়া সরকারের নীতি, উৎপাদন শুল্ক বা উপকরণগুলো সহজলভ্যতা, উপকরণগুলো যদি সহজলভ্য হয় তাহলে প্রোডাকশন কস্ট কম হবে, উপকরণ যদি মানে সহজলভ্যতা না হয় তাহলে প্রোডাকশন কস্ট বেশি হতে পারে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণকারী বিষয়গুলো। এরপরে আমরা চলে যাব যে উৎপাদন ব্যয় আলোচনা করার সময় দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে।
যে আমরা প্রোডাকশন আলোচনা করার সময়, প্রোডাকশন তত্ত্ব আলোচনা করার সময়, থিওরি আলোচনা করার সময় আমরা সময়কে, প্রোডাকশনের সময়কে দুটো ভাগে ভাগ করেছি, একটা স্বল্পকাল, একটা দীর্ঘকাল। তাহলে প্রোডাকশন কস্টটাকেও আমরা এই দুই ভাগে আলোচনা করতে হবে। প্রথমে আসছি আমরা স্বল্পকাল। দেখো, স্বল্পকালের ক্ষেত্রে ব্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। মানে স্বল্পকালের ক্ষেত্রে কি বলেছি, যে এমন কতগুলো উপকরণ আছে যেগুলো স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল। তাহলে স্থির উপাদানগুলোর যেগুলোর জন্য যেটা ব্যয় হবে সেটা স্থির ব্যয়, আর পরিবর্তনশীল উপাদানগুলোর জন্য যেটা ব্যয় হবে সেগুলো পরিবর্তনশীল ব্যয়। কিরকম একটা উদাহরণ দিয়ে যদি বলা হয়, মনে করো কোনো উৎপাদন করতে গেলে তার স্থায়ী শ্রমিকদের মজুরি, ইলেকট্রিক ব্যবহার, যত বেশি উৎপাদন হবে ইলেকট্রিক তত বেশি ব্যবহার হবে, তার জন্য ইলেকট্রিকের বিল বেশি হবে। যত বেশি পরিমাণ, মানে এখানে একটু ভুল হলো, আমরা প্রথমে স্থির ব্যয় আলোচনা করছি। স্থির ব্যয় হচ্ছে স্থায়ী শ্রমিকের মজুরি। আমরা উৎপাদন করতে গিয়ে যদি ব্যাংক থেকে টাকা ধার করি, তাহলে আমার উৎপাদন হোক আর না হোক ব্যাংকের কিন্তু ঋণ মেটাতে হবে, ইন্টারেস্ট মেটাতে হবে। আমি যেই জমিটাতে উৎপাদন কারখানা তৈরি করেছি সেই জমির ভাড়া, উৎপাদন হোক আর না হোক ভাড়া আমাকে দিতে হবে। এগুলোকে বলা হচ্ছে স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কোনগুলো? না, যেগুলো উৎপাদন বাড়া কমার সঙ্গে সঙ্গে ব্যয়গুলো বাড়া কমা হয়। যেমন উৎপাদন করতে গিয়ে কাঁচামাল, যে কাঁচামাল আমি ব্যবহার করছি, যদি উৎপাদনের পরিমাণ বেশি হয় কাঁচামাল বেশি কিনতে হবে, ব্যয় বেশি হবে। বিদ্যুতের খরচ, উৎপাদন যত বেশি হবে তত বেশি বিদ্যুৎ খরচ হবে, তার জন্য ব্যয় বেশি হবে। এগুলো বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে টোটাল কস্টকে আমরা স্বল্পকালে, টোটাল কস্টকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। এটা যদি আমরা ছবির সাহায্যে দেখাই তাহলে কিরকম হবে ভালো করে খেয়াল করো। যে আমরা বলেছি টোটাল ফিক্সড কস্টটা ফিক্সড, ঠিক আছে? তাহলে টোটাল, এদিকে মনে করো কস্ট, তাহলে টোটাল ফিক্সড কস্ট কার্ভটা কি হবে না ভূমি-অক্ষের প্যারালাল হবে। কেন? কারণ উৎপাদন যতই বাড়ানো কোনো ফিক্সড কস্টটা ফিক্সড। আমি উৎপাদন যতই বাড়ানো কোনো ব্যাংক থেকে যে পরিমাণ টাকা নিয়েছি তার যা ইন্টারেস্ট সেটা ফিক্সড, ঘরটা যা ভাড়া নিয়েছি তার যা ভাড়া সেটা ফিক্সড, ঠিক আছে? তাহলে এটা টোটাল ফিক্সড কস্ট। আর টোটাল ভেরিয়েবল কস্ট কি হবে না, উৎপাদন যত পরিমাণে বাড়াবো তত বাড়বে, যত কম উৎপাদন যত কম হবে ভেরিয়েবল কস্টও কম হবে। তাহলে প্রথম দিকে কি হয় না, উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ উপাদান আমরা কিনছি, কম পরিমাণে কিনলে পার ইউনিটের দাম বেশি পড়ে। যত আস্তে আস্তে উৎপাদনের পরিমাণ বাড়বো, বেশি পরিমাণে ইউনিট কিনবো, তাহলে তখন পার ইউনিট কস্ট কমতে থাকবে। তাহলে টোটাল ভেরিয়েবল কস্টটা কিরকম হবে না, টোটাল ভেরিয়েবল কস্টটা প্রথম দিকে এইরকম বাড়লো, একটা সময় এরকম কমবে, উল্টানেসের মতো হবে। এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করলে আমরা পাচ্ছি টোটাল কস্ট। তাহলে স্বল্পকালের টোটাল কস্ট কার্ভটা কিন্তু মূল বিন্দু থেকে শুরু হচ্ছে না, এই মূল বিন্দু থেকে একটু উপরে, মানে টোটাল ফিক্সড কস্টের যে জায়গা থেকে, এখান থেকে এরকম এটা হচ্ছে টোটাল কস্ট কার্ভ, ঠিক আছে? তাহলে স্বল্পকালের টোটাল কস্টকে আমরা দুভাগে ভাগ করছি, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। আমরা এই কস্ট আলোচনার ক্ষেত্রে শুধু মোটটাকে আমাদের জানলে হবে না, গড়টাকেও জানতে হবে। কারণ কোনো প্রোডাকশন যখন হলো, সেটা যখন বাজারে আসবে, তখন পার ইউনিটের দাম কত আমাকে বার করতে হবে। তার মানে গড়ে এক একটা দ্রব্য তৈরি করতে কত খরচ হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে টোটালের সঙ্গে সঙ্গে আমাদের গড়টাও বার করতে হবে। গড় আমরা কি করে বার করে জানি? টোটালকে পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় পাই। তাহলে টোটাল কস্টকে আমি মনে করি কিউ পরিমাণ দ্রব্য তৈরি করেছি, তাহলে টিসি বাই কিউ ইজ ইকুয়াল টু টি এফসি বাই কিউ প্লাস টি ভিসি বাই কিউ। তাহলে টিসি বাই কিউ মানে মোট খরচ, মোট উৎপাদন, তাহলে আমরা পাচ্ছি গড় খরচ, অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ
ভেরিয়েবল কস্ট। তাহলে এটাকে যদি আমরা ছবির সাহায্যে দেখাই তাহলে কিরকম হবে দেখো, আমরা বলেছি ফিক্সড কস্টটা ফিক্সড, টোটাল ফিক্সড কস্ট ফিক্সড, কিন্তু যখন অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে কোনো একটা জিনিসের আমার টোটাল ফিক্সড মানে ফিক্সড কস্ট হলো মনে করো 500 টাকা, তাহলে গড় কি হবে বাই কিউ, এক পরিমাণ 500, দুটো যদি তৈরি হয় গড় হয়ে যাবে 250, তিনটে তৈরি হলে বাই 3, চারটে তৈরি হলে বাই 4, আস্তে আস্তে দেখো খরচটা কমছে। তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা কিরকম হবে না, অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা কমতে কমতে কমবে, কিন্তু গড় কখনো শূন্য হয় না। তাহলে একটা সময় কমতে কমতে এই ভূমি অক্ষের কাছাকাছি এসে প্যারালাল হয়ে যাবে। এই শেপটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শেপ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভ। আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কি হবে, আমরা বলেছি একটু আগেই বললাম যে উৎপাদন যখন শুরু হচ্ছে কম পরিমাণ দ্রব্য কেনা হবে, তার ক্যারিং কস্ট বেশি হবে, পার ইউনিট কস্ট বেশি হবে, যার ফলে পার ইউনিটের জন্য খরচ বেশি হবে। আস্তে আস্তে উৎপাদনের পরিমাণ যত বাড়াবো তত বেশি পরিমাণে কিনবো, ট্রান্সপোর্ট কমিউনিকেশনটা বড় আকারের হবে, যার ফলে পার ইউনিটের খরচ কিন্তু আস্তে আস্তে কমে আসবে। কিন্তু কমটা কিন্তু অনন্তকাল ধরে হবে না, একটা সময়ের পর আবার সেটা বাড়তে শুরু করবে। কেন? কারণ আমি যতই বড় আকারে উৎপাদন করি না কেন, বেশি পরিমাণ দ্রব্য কিনি না কেন, কমতে কমতে একটা জায়গার পর কিন্তু আর কম দরে কেনা যাবে না, তখন উৎপাদন বাড়ালে সে ব্যয়টাও বাড়তে থাকবে। তাই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা কি হবে না, এই যে প্রথম দিকে কমলো তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে, এটাকে বলে ইউসের। তাহলে এটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে অ্যাভারেজ কস্টটা কি হবে না, দুটোর যোগফল। তাহলে দেখো অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা প্রথম দিকে কমছে, অ্যাভারেজ ভেরিয়েবলটা প্রথম দিকে কমছে, তাহলে এসি কার্ভটাও প্রথম দিকে কমবে। তারপরে এটা বাড়ছে, এটা বাড়ছে না কিন্তু কমছেও না, তাহলে আলটিমেটলি কিন্তু এটা বেড়ে যাবে। তাহলে অ্যাভারেজ কস্ট কার্ভটা হবে কি না ইউসেফ। আরেকটা আমরা শিখেছি সেটা হচ্ছে মার্জিনাল, যে কোনো জিনিসের মার্জিনালও বার করতে হবে। মার্জিনাল কস্ট কি না, এক একক অতিরিক্ত উৎপাদন করার জন্য যে অতিরিক্ত খরচ হচ্ছে সেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট কার্ভটাও কিরকম হবে না, সেটা হবে ইউসেফ। এই দুটো রেখাকে আলাদা করে আমরা এরকম আঁকছি, এটা এ ভিসি, এটা এসি, আর মার্জিনাল কস্ট কার্ভটা এরকম। এই দুটোর মিনিমাম পয়েন্ট দিয়ে কিন্তু মার্জিনাল কস্ট যাবে। তাহলে মার্জিনাল কস্ট প্রথম কি মার্জিনাল কস্ট কি হবে না কমতে থাকবে, তারপর একটা সময় পর কিন্তু মার্জিনাল কস্ট বাড়বে। তাহলে পরীক্ষা এরকম আছে, এসি এমসির মধ্যে সম্পর্ক কি দেখো, এসি প্রথমে কমছে, এমসিও কমছে। তাহলে এসি যতক্ষণ কমছে ততক্ষণ এসির নিচে এমসি, তারপর যখন বাড়তে শুরু করে, যখন স্থির তখন এসি ইজ ইকুয়াল টু এমসি, এরপর যখন বাড়তে শুরু করেছে তখন এমসি বাড়তে শুরু করেছে। এসি এমসির মধ্যে সম্পর্ক তাহলে কি দাঁড়াচ্ছে না, এসি যতক্ষণ কমছে ততক্ষণ এসি লেস এমসি, এরপর যখন এসি স্থির তখন এসি ইজ ইকুয়াল টু এমসি, এরপর এসি যখন বাড়তে শুরু করেছে তখন দেখো এসির উপরে এমসি, তার মানে এসি লেস দেন এমসি বা এমসি গ্রেটার, এটা এখানে চিহ্নটা ভুল দিলাম কারণ এসি গ্রেটার এমসি, এখানে এসি লেস এমসি হয়ে গেছে, এসি গ্রেটার এমসি, আর এখানে এমসি গ্রেটার এসি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তিন প্রকার কস্টের মধ্যে সম্পর্ক। এরপর দেখো আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো যে টোটাল কস্ট কার্ভ থেকে আমরা কি করে অ্যাভারেজ এবং মার্জিনাল পেতে পারি। তাহলে টোটাল কস্ট কার্ভটা কিরকম আগে দেখালাম, সেটা হচ্ছে টোটাল কস্ট কার্ভটা সেটা নিশ্চয়ই মূলবিন্দু থেকে হবে না, কারণ স্থির বা স্বল্পকালে আলোচনা করছি। তাহলে স্বল্পকালে টোটাল কস্ট কার্ভটা হবে এইরকম,
মনে রাখবে টোটাল কস্ট কার্ভের কোনো বিন্দুতে অ্যাভারেজ কস্ট হচ্ছে সেই বিন্দু থেকে মূল বিন্দুর যোগফল, এই যোগ করলে এই যে রেখাটা পাচ্ছি তার ঢালটা হচ্ছে অ্যাভারেজ কস্ট। মার্জিনাল কস্ট কোনটা না, টোটাল কস্ট কোনো রেখাকে যদি আমরা স্পর্শকটা নিই তাহলে সেই স্পর্শক রেখার ঢাল হচ্ছে তার মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে এই বিন্দু দেখো, এই রেখার স্পর্শক এবং এই বিন্দু থেকে তার মানে এসিএমসি সমান, ঠিক আছে। তাহলে আরেকবার বলি যে টোটাল কস্ট থেকে অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট আমরা কি করে পাবো না, টোটাল কস্ট রেখার যে কোনো বিন্দুতে অ্যাভারেজ কস্ট হচ্ছে সেই বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত যোগ করলে সেই রেখার ঢাল। আর মার্জিনাল কস্ট কি করে পাবো না, সেই বিন্দুতে যদি স্পর্শকটা নিই সেই স্পর্শক রেখার ঢাল হচ্ছে সেই বিন্দুর মার্জিনাল কস্ট, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা টোটাল কস্ট কার্ভ থেকে অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট এই দুটো পেতে পারি, ঠিক আছে। এবার আসছি লং রানে। তাহলে লং রানের ক্ষেত্রে আমরা কি জানি যে লং রানে স্থির ব্যয় বলে কিছু থাকে না। তাহলে লং রানের ক্ষেত্রে টোটাল কস্টটা কি হবে না, শর্ট রানের কস্টগুলোর যোগফল হচ্ছে কি না টোটাল কস্ট। মানে শর্ট রানে তাহলে স্বল্পকালে কোনো উৎপাদক সেই উৎপাদনই করবে যে উৎপাদনগুলো তার মিনিমাম কস্ট। তাহলে দীর্ঘকালে দেখা যাচ্ছে যে এর জন্য শর্ট রানে মিনিমাম কস্টগুলো যোগ করলে দেখা যাচ্ছে দীর্ঘকালীন ব্যয়টা হচ্ছে এইরকম, এই যে শর্ট রানের এই মিনিমাম বিন্দুগুলো যোগ করলে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভটা ভূমি অক্ষের প্যারালাল হয়, ঠিক আছে। তাহলে লং রান কেন, কারণ এই যে শর্ট রান অ্যাভারেজ কস্ট 1, শর্ট রান অ্যাভারেজ কস্ট 2, শর্ট রান অ্যাভারেজ কস্ট 3, এগুলো কি হচ্ছে না প্রত্যেকটার ক্ষেত্রে সর্বনিম্ন মানে উৎপাদন করতে সবচেয়ে যেটা কম খরচ হচ্ছে উৎপাদক সেইখানেই খরচ করবে। তাই মিনিমাম বিন্দুগুলোকে যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘকালে গড় ব্যয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দীর্ঘকালের ব্যয় পেতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস যদি আমরা এরকম করি যে লং রান অ্যাভারেজ কস্ট আর লং রান মার্জিনাল কস্ট, লং রানের মানে লং রানের ক্ষেত্রে যদি আমরা এইরকম দেখি যে লং রানের ক্ষেত্রে এটা যদি লং রান অ্যাভারেজ কস্ট আমরা ধরি তাহলে মার্জিনাল কস্টও কিন্তু সেই রকম এই অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কস্টের আলোচনা মোটামুটি এখানে শেষ হলো। আমরা কস্টিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটো ভাগে আলোচনা করলাম, একটা শর্ট রান একটা লং রান। শর্ট রানের ক্ষেত্রে শর্ট রান কোনটা না, যেখানে আমরা স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় দুটো থাকবে, আর দীর্ঘকালের ক্ষেত্রে কোনো স্থির ব্যয় থাকবে না, সব ব্যয় পরিবর্তনশীল ব্যয় হবে, ঠিক আছে। এই প্রশ্ন থেকে মানে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে মোট 3 নম্বর, একটা 2 নম্বরের আরেকটা 1 নম্বরের মাল্টিপল চয়েস। আমি প্রশ্নগুলো পরবর্তী পর্যায়ে তোমাদের দিয়ে দেবো, তোমরা বাড়িতে সেই প্রশ্নের উত্তর তৈরি করার চেষ্টা করবে, অসুবিধা হলে পরে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে প্রোডাকশন কস্ট সম্পর্কে আলোচনা আজকে আমরা এখানেই শেষ করলাম।